লেখক সুমিত সান্যালের চোর কাটা। সেদিন অর্ণব সদ্য অফিস থেকে ফিরেছে। জুতোটা নির্দিষ্ট জায়গায় রেখে প্রতিদিনের মতো সে সোজা বাথরুমে ঢুকে গেছে। মা কোথায়? তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে অর্ণবের প্রশ্ন। কোথায় আবার? এই সময় তো মা নিজের দলের সাথে পার্কে যান হাঁটতে। সুদেষ্ণা রান্নাঘর থেকে জবাব দিল। তখনই দরজায় ঝংকার। দরজা খুলেই সে স্তব্ধ। অলি, তুমি? দরজায় কাঁধে ভারী ব্যাগ নিয়ে এক মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা ছিপছিপে চেহারা, মুখ চোখ যেন তুলি দিয়ে আঁকা। গায়ের রং একসময় বোধহয় বেশ ফর্সা ছিল, এখন রোদে পুড়ে ঝলসে গেছে। কে গো? সুদেষ্ণা চা জল খাবার নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। আমি এই একটু সব নামি ব্র্যান্ডের কসমেটিক্স নিয়ে এসেছিলাম দিদি, যদি একটু দেখেন। মহিলা শাড়ির আঁচল দিয়ে কপাল মুছতে মুছতে বলল। সুদেষ্ণার এই ঘুরে ঘুরে পণ্য বিক্রি করা মহিলাদের প্রতি অপার শ্রদ্ধা আছে। কলেজে পড়ার সময় সে এই রকম মহিলাদের নিয়ে একটা প্রজেক্ট করেছিল। সেই সময় ও এই রকম মহিলাদের খুব কাছ থেকে দেখেছে, জেনেছে। আপনি বসুন, চা খাবেন? অর্ণব এখনও তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সুদেষ্ণা উত্তরের অপেক্ষা না করে রান্নাঘরে অদৃশ্য হয়ে গেছে। অর্ণব বেসিনের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আয়নায় লক্ষ্য করছে মেয়েটিকে। মেয়েটিও তার দিকে চেয়ে আছে। একটু খেয়ে নিন। সুদেষ্ণা তার জন্য চা জলখাবার নিয়ে এসেছে। সকাল থেকে ঘুরছে নিশ্চয়ই, মুখটা কালি পড়ে গিয়েছে। চাইলে আপনি একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। থ্যাংক ইউ। মেয়েটি বাথরুমে ঢুকে গেল। তোমার কি হয়েছে? তোমার মুখে মেঘের ছায়া নেমেছে কেন? আমি জানি তুমি কি ভাবছো। ওদের জীবন বেশ কঠিন। রোদ জল শীতের মধ্যে এদের ঘুরে বেড়াতে হয়। দিনে মিনিমাম কত ঘরে নক করতে হবে এদের বলা থাকে। আমি তো জানি। মেয়েটি বেরিয়ে এসেছে। সেদিন সুদেষ্ণা প্রয়োজন ছাড়া অনেক জিনিস কিনল মেয়েটির কাছে। আপনার কি নাম? মিমি চক্রবর্তী দিদি। সে তার কোম্পানির আইডেন্টিটি কার্ড দেখালো। আপনার কি এটা ফুল টাইম কাজ? হ্যাঁ দিদি, সোম থেকে শুক্রবার। তাছাড়া শনি রবিবার ইন্স্যুরেন্সের কাজ করি, বাচ্চাদের টিউশন পড়াই। বাবা, 7 দিনই কাজ? বিশ্রাম করেন কবে? দিনের শেষে যা সময় পাই। মেয়েটি হাসল। বাড়িতে কে আছে? স্বামী? বাড়িতে মা আছে, আমরা দুজনে থাকি। মেয়েটি আবার একবার ধন্যবাদ জানিয়ে উঠে পড়ল। আমি একটু সিগারেট আনতে যাচ্ছি নিচে। অর্ণব বেরিয়ে পড়ল। দেখল ফ্ল্যাট বাড়ি লিফট নিচে যাচ্ছে। ওদের বিলাসবহুল ফ্ল্যাটে 2টো লিফট। অর্ণবের আর তর সইল না, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ছুটে গিয়ে মেয়েটিকে ধরল। তোমার কি ব্যাপার বলো তো? নাম পাল্টালে কি তুমি পাল্টে যাবে? আমি কি তোমাকে চিনি না? আপনি ভুল করছেন স্যার, আমি মিমি চক্রবর্তী। আমার আধার কার্ড দেখবেন? আমার ওইসব দেখার দরকার নেই। আমি তোমাকে চিনি। তোমার তো বিয়ে হয়ে গিয়েছিল না? আমি তো বললাম স্যার, আপনি ভুল করছেন। অন্য কারো সাথে গুলিয়ে ফেলছেন আমাকে। সে হনহন করে গেট দিয়ে বেরিয়ে গেল। না, আমাকে সত্য খুঁজে বার করতেই হবে। অর্ণব ছুটে তাকে ধরতে যাবে। মেয়েটি একটা চলন্ত বাসে হাত দেখিয়ে উঠে পড়ল। অর্ণব মরিয়া হয়ে গাড়ি বের করে বাসের পিছনে ধাওয়া করল। একসময় অর্ণবের গাড়ি রাস্তায় যানজটের মধ্যে আটকে গেছে। তারপর আর বাসটাকে পাওয়া যায়নি। অর্ণব অশান্ত মন নিয়ে ফিরে এসেছে। ঘরে ঢুকে সে ধপাস করে সোফায় বসে পড়ল। কি হয়েছে বলো তো তোমার? ওই মেয়েটিকে নিয়ে এত কি ভাবছো? আমি ভাবছি কি জীবন না ওদের, হোপলেস কন্ডিশন। হোপলেস হবে কেন? ওদেরও উন্নতি হয়। প্রথমে গ্রুপ লিডার, তারপর এরিয়া লিডার। কেউ কেউ আবার ম্যানেজারও হতে পারে। তবে কাজটা বেশ কঠিন, এতে কোনো সন্দেহ নেই। সুদেষ্ণা বলল। মা ফিরে এসেছেন। তাদের 5 বছরের কন্যা নূপুর সর্বদার কাজের মেয়ের সাথে পার্কে গিয়েছিল। তারা ফিরে এসেছে। ফুটকি, যাও হাত পা ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি যাচ্ছি। আজকে পড়া কি আছে? না মা, আজকে কোনো হোমওয়ার্ক নেই। তবে এখন কি করবে? ও এখন আমাকে গল্প বলবে। চলো মামনি। ঠাকুমা নাতনিকে নিয়ে ঘরে চলে গেলেন।
অর্ণব টেবিল থেকে সুদেষ্ণার কেনাকাটির রসিদটা তুলে নিয়েছে। ওর সাথে দেখা করতেই হবে। এই শোনো, আমি ভাবছি ফুটকির জন্য একটা LIC পলিসি করব, ওই মেয়েটিকে দিয়ে। সুদেষ্ণা বলল, হ্যাঁ তা ঠিক, কন্যা সন্তানের জন্য কি একটা পলিসি আছে না, যোগাযোগ করবে কি করে ওকে? ওর একটা কার্ড দিয়েছে। কই দেখি। সুদেষ্ণা ফ্রিজের ওপর থেকে একটা কার্ড স্বামীর দিকে এগিয়ে দিল। আমি কালকে ওকে ফোন করব। অর্ণব দেখল কার্ডে কোনো ঠিকানা নেই, ফোন নম্বর আছে, ইমেল আছে। অর্ণব নম্বরটা নিজের মোবাইলে লিখল, কিন্তু সেভ করতে ভুলে গেছে। পরদিন ভাবল অফিস থেকে ফোন করবে তাকে, কিন্তু কোথায় নম্বরটা? ওর নিজের হাত কামড়াতে ইচ্ছে করছে। তারপর রশিদের কথা মনে পড়ল, দেখল পাশেই তাদের অফিস। অর্ণব ফোন করল, জানল আজ সব সেলস গার্লরা অফিসেই আছে মান্থলি মিটিংয়ের জন্য। অর্ণব সেখানে গিয়ে উপস্থিত হলো। রিসেপশনিস্টকে বলায় সে তাকে একটা ঘরে বসালো। কিছুক্ষণ পরে অলি ঘরে এসে ঢুকল। অর্ণবকে দেখে চমকে ক্ষণিকের জন্য উঠেছে। আপনি? তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন অলি? আমি তোমাকে কোনো দোষারোপ করতে আসিনি, শুধু এইটুকু জানতে চাই কেন এই মিথ্যাচার? তুমি তো বিয়ে করে বিদেশে চলে গিয়েছিলে। আচ্ছা নাছোড় বান্দা তো আপনি। আমি মিমি, আপনাকে তো বলেছি কালকে। আমার অফিসে তো দেখলেন আমার তাই নাম। আপনি শুনেছেন নিশ্চয়ই পৃথিবীতে একই চেহারার 7 জন থাকে। আপনি আমার মতো কাউকে বোধহয় জানতেন। সরি বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। তবে অর্ণবের মন সায় দিচ্ছে না। সেদিন সুদেষ্ণা মেয়েটিকে ফোন করেছিল। আচ্ছা আমি সুদেষ্ণা বলছি, গতকাল আপনি কসমেটিক্স নিয়ে এসেছিলেন আমাদের বাড়ি। আমরা ঠিক করেছি আমাদের মেয়ের নামে একটা পলিসি করতে চাই, যাতে একটা বয়সে আমার মেয়ের নাম একটা বড় অঙ্কের টাকা তার হাতে আসে। সে তো খুব ভালো কথা। LICর অনেক রকম পলিসি আছে বাচ্চাদের জন্য। আমি চলে যাব। কবে আসতে হবে বলুন? আপনি কবে আসতে পারবেন বলুন? যে কোনো দিন সকাল সকাল চলে আসুন। হ্যাঁ, আমি কাল পরশু যেদিন বলবেন চলে যাব। আমাদের সেলসের কাজটা ওই চত্বরে চলবে এই সপ্তাহটা। তবে ঠিক আছে, আপনি পরশু সকাল 11টা নাগাদ চলে আসুন, সুদেষ্ণা বলল। নির্দিষ্ট দিনে সে এসেছে তাদের বাড়ি। সুদেষ্ণা তাকে সামনের ঘরে নিয়ে এসে বসিয়েছে। কে এসেছে বৌমা? মৃণালিনী দেবী ভেতর থেকে বেরিয়ে আসলেন। এই মেয়েটিকে দেখেই তিনি থমকে দাঁড়ালেন। তুমি এখানে? মেয়েটি নিজের অজান্তে উঠে দাঁড়িয়েছে। দাঁড়াও দাঁড়াও, তুমি অলি না? না মাসিমা, আমি মিমি চক্রবর্তী। স্যারও কালকে ভুল করেছিলেন। সে দেখল বৃদ্ধা তার দিকে দৃষ্টি নিবিষ্ট করে তাকিয়ে আছেন। সে নিজের চোখ নামিয়ে নিল। আমার বয়স হয়েছে আমি জানি। তিনি মেয়েটির দিকে অগ্রসর হলেন। কিন্তু আমার স্মৃতিশক্তি এত কিছু লোপ পায়নি যে আমি তোমাকে মনে রাখতে পারবো না। হঠাৎ তিনি মেয়েটির একটা হাত তুলে নিজের মাথায় রেখে বললেন, বেশ, তবে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তো তুমি অলি নও? সুদেষ্ণা হা করে কাণ্ড কারখানা দেখছে। হ্যাঁ কাকিমা, আমি অলি। সে ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। উনি অলিকে জড়িয়ে ধরলেন। তুমি হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলে মা? শুনেছিলাম তুমি বিয়ে করে বিদেশে চলে গিয়েছ। আমরা তো বিশ্বাসই করতে পারিনি। বাবলু পাগলের মতো খুঁজেছিল তোমাকে। মৃণালিনী দেবী বললেন। সুদেষ্ণা অবাক। অর্ণব কখনো এই কথা উল্লেখ করেনি তার কাছে। এই অভাগিনীর ফাটা কপালের কথা শুনি আর কি হবে কাকিমা? আমার কপালে ঘুরে ঘুরে কসমেটিক্স বিক্রি করা লেখা ছিল। অলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আজ হঠাৎ তার 2 চোখ জলে ভরে এসেছে। তুমি বলতে না চাইলে ছেড়ে দাও মা। মৃণালিনী দেবী অলির পিঠে হাত বুলিয়ে বললেন। আমি বলবো কাকিমা। তারপর অলি তার জীবন কাহিনী বলতে আরম্ভ করল। অলির সাথে অর্ণবের প্রথম দেখা হয়েছিল যখন 11 ক্লাসে সে তাদের স্কুলে এসেছিল। ওদের স্কুলে 11 ক্লাসে সচরাচর নতুন ছাত্রছাত্রী নেওয়া হয় না, কিন্তু অলির ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল, কারণ মাধ্যমিকে সে মেরিট লিস্টে ওপর দিকে স্থান পেয়েছিল। ছিপছিপে চেহারা, টানা টানা মায়াবী চোখজোড়া, পাতলা আর অক্তিম ঠোঁটে সবসময় একটা সলজ্জ হাসি লেগে থাকত। যৌবনে দোরগোড়ায় এসে এই কিশোরী সকল ছাত্রছাত্রীদের চোখের মণি হয়ে উঠেছিল।
ওর খিলখিলে হাসি আবেগের আর আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয় স্কুল চত্বর। অর্ণব স্কুলের ফার্স্ট বয়, এবার অলি এসে যোগ দিয়েছে স্কুলে। তারপরেও কিন্তু দুজনে কোনো রেষারেষি ছিল না। অচিরে দুজনের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়ে উঠেছে। অলির বাবা সেচ দপ্তরের সাধারণ কর্মী, অলি তার একমাত্র কন্যা। অর্ণবের বাবা ভাস্কর ব্যানার্জি কলেজে পড়ান। অর্ণব একদিন অলিকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। মৃণালিনী দেবীর সাথে তার এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। অলির মা বাবার সাথেও শীঘ্র এক মধুর সম্পর্ক গড়ে উঠেছিল তাদের। ঠিক হয়েছিল ভাস্কর বাবু দুই ছেলে মেয়েকে উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি করবেন। অর্ণবকে জয়েন্টের জন্য প্রস্তুতি নিতে হবে। অলি গবেষণার দিকে মন দিতে চায়, সে ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে না। সুতরাং অলি প্রতিদিন অর্ণবের সাথে ওর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। দুজনের সম্পর্ক বেশি দিন বন্ধুত্বের পর্যায়ে থাকেনি। মৃণালিনী দেবী মনে মনে ঠিক করে রেখেছে অলিকে একদিন তার ছেলের বউ করে নিয়ে আসবে। একবার তিনি অলির মাকে সে কথা বলেও ছিলেন। জানেন, একসময় আমার খুব মেয়ের শখ ছিল, কিন্তু আমার তো মেয়ে হলো না। আমি আপনার মেয়েকে নিয়ে আসবো আমার বাড়ি, আমার মেয়ে করে। ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে যাদের হাট বসবে এ বাড়িতে, ওরা যে যার কাজ করবে। আমরা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদারা নাতি নাতনি নিয়ে থাকবো। অর্ণব আর অলি দুজনের উচ্চ মাধ্যমিকে মেরিট লিস্টে নাম উঠেছে। অর্ণব জয়েন্টেও ভালো স্থান পেয়েছে। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য ভর্তি হয়েছে। অলি সেখানেই বিএসসি ক্লাসে ভর্তি হয়েছে। দুজনে প্রতিদিন একসাথে ইউনিভার্সিটি যায়। ভাস্কর বাবু দুজনকে মোবাইল ফোন কিনে দিয়েছেন। এখন এমন অবস্থা হয়েছে যে রাতে শোয়ার সময়টা ছাড়া দুজনের সাথে সাথে থাকে। দুই পরিবারের অর্থনৈতিক অবস্থায় বিস্তর তফাৎ থাকা সত্ত্বেও তাদের সম্পর্কে কোনো বিভেদ নেই। অর্ণব ভালোভাবে বিটেক পাশ করেছে, সে এমটেক পড়ার জন্য ভর্তি হয়েছে। অলি বিএসসিতে ইউনিভার্সিটিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে, কয়েকটি পুরস্কারও পেয়েছে সে। মাধ্যমিকে আর উচ্চ মাধ্যমিকের মেরিট স্কলারশিপ দিয়ে কলেজে পড়ার সব খরচ চলে যায় অলির। সে এমএসসিতে ভর্তি হয়েছে। গত কয়েকদিন ধরে অলির শরীরটা ভালো যাচ্ছে না, মূলত মেয়েলি সমস্যা, সাথে একটু জ্বরও থাকছে ইদানিং। সাধারণ ডাক্তারের চিকিৎসায় লাভ হচ্ছে না দেখে অলির মা বাবা তাকে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে নিয়ে গেলেন। সবকিছু শুনে বৃদ্ধ ডাক্তারের মাথায় ভাঁজ। আমি আশা করছি সাধারণ গাইনির প্রবলেম, কিন্তু আপনারা এই টেস্টগুলো করিয়ে নিন। আর আমার এই একজন ব্রাইট ছাত্র আছে, তাকে একটা চিঠি দিয়ে দিচ্ছি, তার সাথে রিপোর্টগুলো নিয়ে দেখা করবেন। টাকা পয়সা লাগবে না। এবার অলির মা বাবা ঘাবড়ে গেলেন। ডাক্তারবাবু, কিছু সিরিয়াস কেস নয় তো? ও আমাদের একমাত্র মেয়ে। অলির মা দেবযানী সভয়ে বললেন, আপনাদের সবকিছুর জন্য প্রস্তুত হতে হবে মিসেস চক্রবর্তী। আমি আশা করব আমার সন্দেহ অমূলক প্রমাণিত হবে। কিন্তু অভিজ্ঞ ডাক্তারের সন্দেহ ঠিকই ছিল। অলির ওভারির ক্যান্সার হয়েছে। অলির মা বাবা প্রথমে মেয়েকে এই সাংঘাতিক খবরটা জানাতে চাননি, কিন্তু বুদ্ধিমতী মেয়ে সহজেই মা বাবার চিন্তার কারণটা আবিষ্কার করেছে। অলি ইতিমধ্যে এমএসসি পার্ট 1 পরীক্ষা দিয়েছে। সৌভাগ্যক্রমে তখন ওদের গরমের ছুটি চলছে। ডাক্তারবাবু, কি হবে? আপনাকে আমার মেয়েকে বাঁচাতেই হবে। দেবযানী ফুপিয়ে উঠলেন। আহা, দেখুন মিসেস চক্রবর্তী, আপনাকে শক্ত হতে হবে, তা না হলে মেয়েকে সামলাবে কে? অলির বাবা স্ত্রীকে শান্ত করে বললেন, ডাক্তারবাবু, এখন ট্রিটমেন্ট কি হবে? দেখুন মিস্টার চক্রবর্তী, ওর ক্যান্সারের ফার্স্ট স্টেজ। ওভারি ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, অর্থাৎ দুটো ওভারি বের করে দিতে হবে। তবে তার আগে কিছু টেস্ট করতে হবে, বায়োপসি করতে হবে, জানতে হবে ক্যান্সার আশেপাশে ছড়িয়ে পড়েছে কিনা। সার্জারির পরে চলবে কেমোথেরাপি আর রেডিয়েশন থেরাপি। চিন্তা করবেন না, শি উইল বি ফাইন। আচ্ছা ডাক্তারবাবু, খরচ কেমন হবে? আমি সামান্য সরকারি চাকুরে, টাকার ব্যবস্থা করতে হবে। রঞ্জন চক্রবর্তীর মাথায় চিন্তার রেখা। দেখুন,
ডাক্তার সেন আমার মেন্টর। আমি যা কিছু হতে পেরেছি শুধুমাত্র ওনার জন্য। উনি আমাকে আপনার ব্যাপারে বলেছেন আমি অপারেশনের জন্য টাকা নেব না, কিন্তু ওষুধপত্র, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির জন্য মোটামুটি 5 লাখ পর্যন্ত খরচ হতে পারে। একটু হয়তো বেশিই লাগবে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যা দরকার হয় করুন। আমার মেয়েকে সুস্থ করে দিন। আমি নিজেকে বিক্রি করেও টাকার ব্যবস্থা করব। রঞ্জনবাবু ডাক্তারের 2 হাত চেপে ধরে বললেন, আমি বললাম তো আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। বছর 2 আপনাদের ধৈর্য ধরতে হবে। সেদিন ডাক্তারের কাছ থেকে ফিরে এসে মা অলিকে নিজের কাছে টেনে নিয়ে বসালেন। আমরা ডাক্তারের সাথে কথা বলে আসলাম, বুঝলি? উনি বলেছেন তুই পুরোপুরি সুস্থ হয়ে উঠবি। ডাক্তারের বাকি কথা দুজনে মেয়ের কাছে চেপে গেলেন, কিন্তু অলি সে কথাও জেনে নিয়েছে। বাবা টাকা জোগাড় করবার জন্য ছোটাছুটি আরম্ভ করে দিলেন। অর্ণব রোজই অলিকে দেখতে আসে। মৃণালিনী দেবীও দেখে গেছেন কয়েকবার। এ কি অলি, গরমের ছুটিটা কি আমরা এমনি কাটাবো নাকি? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমরা সবাই মিলে বেরোবো না? অর্ণব বলে। কপালে থাকলে হবে। সেদিন রাতে অর্ণব মাকে নিয়ে ফিরে যেতে অলি বলল, বাবা আমাদের এই বাড়িটা চেঞ্জ করতে হবে। কেন রে হঠাৎ? মা স্বামীর দিকে তাকালেন। মা, আমি অর্ণবকে আমার এই অসুখের খবরটা জানতে দিতে পারি না। ও এই আঘাত সইতে পারবে না। কাকিমা আমাদের নিয়ে যে স্বপ্ন দেখেছেন তা আমি পূরণ করতে পারবো না। আমি জানি ওরা দুঃখ পাবে, হয়তো ভুল বুঝবেন, কিন্তু আমি ওর জীবন নষ্ট করে দিতে পারি না। মা অলির পাশে বসে আছেন, তার 2 চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরে পড়ছে। আমি তো জ্ঞান তো কারো ক্ষতি করিনি, তবে ভগবান আমাকে এই শাস্তি কেন দিলেন? বাবা ব্যথির কণ্ঠে বললেন, আমরা ওনাদের জানাবো না। এই বাড়ি পাল্টাবার কথা তোর বাবা অনেকদিন থেকেই বলছে, সেটা না হয় করলাম, কিন্তু কখনো হঠাৎ যদি দেখা হয়। মা বললেন, সেটার জন্য ব্যবস্থা করতে হবে মা। ওনাদের এই যন্ত্রণার হাত থেকে বাঁচাবার জন্য এই একটু মিথ্যাচার আমাদের করতেই হবে। তারপর ওরা রাতের অন্ধকারে চুপিসারে যাদবপুরের বাড়িটা ছেড়ে দমদম অঞ্চলে একটা বাড়ি খুঁজে চলে গেল। অর্ণব সেদিন অলির সাথে দেখা করতে এসে অবাক। বাড়ি খালি, পাড়াপড়শি কেউ কিছু জানে না। অলিদের কলকাতায় কোনো আত্মীয় স্বজনও নেই যে জিজ্ঞাসা করবে। সেদিন বাড়ি ফেরার পরে ছেলের মুখ দেখে মা ছুটে আসলেন। অর্ণব বাড়িতে ঢুকেই মাটিতে বসে পড়ল। কি হলো বাবলু? অলিরা চলে গেছে মা। চলে গেছে মানে? চলে গেছে মা, কেউ জানে না কোথায় গেছে। অর্ণব ডুকরে কেঁদে উঠল। আরে কোথায় যাবে? হঠাৎ হয়তো কোনো জরুরি খবর এসেছে, পাড়ায় কাউকে কিছু বলে যেতে পারিনি। ওর দাদু তো দিল্লিতে কোথায় যেন থাকেন, কোন স্কুলে যেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন না। তুমি অস্থির হচ্ছ কেন? কদিন পরেই তো কলেজ খুলবে, দেখবে ঠিক এসে যাবে। বাবা বোঝালেন। কিন্তু কলেজ খুলে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, অলিরা কেউ ফেরেনি। অলির বাবার অফিসের ব্যাপারে কেউ ঠিক জানে না। অফিসের কথা জিজ্ঞাসা করলে রঞ্জনবাবু বিব্রত বোধ করতেন, তাই ভাস্কর কখনো খুঁটিয়ে কিছু জিজ্ঞাসা করতেন না ওনাকে। অর্ণব আজকাল সব সময় মনমরা হয়ে থাকে। জীবনের সকল আনন্দ তার চলে গেছে অলির সাথে। সেদিন অর্ণব মা বাবার সাথে কালীঘাট গিয়েছিল। ফেরার রাস্তায় কাজ হচ্ছে বলে ভাস্করকে গাড়ি ঘুরিয়ে নিতে হয়েছে। অলির বাড়ির গলি দিয়ে তাদের গাড়ি যাচ্ছে। বাবা, 1 মিনিট! অর্ণব চিৎকার করে উঠল। ভাস্কর সজোরে ব্রেক চেপে গাড়ি দাঁড় করিয়েছে। ছেলের দৃষ্টি অনুসরণ করে তারা দেখল অলির বাড়ি খোলা। অলি! অর্ণব ছুটল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। এ তো অলির বাড়িওয়ালা। কাকু, এই রঞ্জন কাকুরা কোথায় গেছেন বলতে পারবেন? কোথায় গেছে আমি কি করে জানবো? ছেড়ে দিয়েছে আমি জানি, অন্য ভাড়াটে আসবে তাই রং করাচ্ছি। তখনই পাশের বাড়ি থেকে অলির প্রতিবেশী মহিলা বেরিয়ে এসেছে। ওনারা তো শুনেছি দিল্লি চলে গেছেন। অলির দাদু তো দিল্লিতে থাকেন। অলির মা তো তার একমাত্র মেয়ে। কয়েক মাস আগে হঠাৎ দেখা হয়েছিল ওর মায়ের সাথে। তখনই শুনলাম অলির আমেরিকাতে বিয়ে হয়ে গেছে কোন ইঞ্জিনিয়ার ছেলের সাথে। ওদের সকলকে স্তম্ভিত অবস্থায় দাঁড় করিয়ে ভদ্রমহিলা নিজের বাড়িতে ঢুকে গেলেন। অর্ণবের জীবনের একটা অধ্যায় যেন শেষ হয়ে গেল।
তারপর 10 বছর পেরিয়ে গেছে। ভাস্কর বাবু মারা গেছেন। বাবা সর্বশ্রান্ত হয়ে আমার চিকিৎসা করালো। 2 বছর চলল যুদ্ধ, কিন্তু বাবা মানসিক আর শারীরিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। আমার এমএসসি পড়া তো মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ বাবা স্ট্রোক হয়ে মারা গেলেন। আমাদের ওপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি চাকরির জন্য দৌড়াদৌড়ি শুরু করলাম। বাবার অফিসে কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পাওয়ার কথা, কিন্তু নানা ঝামেলা। তারপর বাবার অফিসের বড় কর্তা ইঙ্গিত করলেন, আমি যদি সন্ধ্যাবেলা ওনার বাড়িতে গিয়ে দেখা করি তাহলে উনি আমার ফাইলটা সই করে দেবেন। আমি যাইনি। ভাগ্য ভালো, বাবার অবশিষ্ট প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাজুয়েটির টাকা তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম আমরা। মায়ের ফ্যামিলি পেনশন, তাতে তো আর ঘর চলে না। চাকরি নেই। নিজের সম্মান রক্ষা করে কাজ পাওয়া যে মেয়েদের জন্য ভীষণ কঠিন ব্যাপার আমি তখন জেনেছি। শেষেই সেলস গার্লের চাকরি। মন্দের ভালো, মাহিনা ছাড়া দৈনিক অ্যালাউন্স পাওয়া যায়। পায়ের জোর বেড়ে গেছে এই 8 বছর ঘুরে ঘুরে। হেঁটে যতটা পথ অতিক্রম করা যায় ডেলি অ্যালাউন্সের টাকা বাঁচে। নানা বিপদজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে। কোম্পানির তরফ থেকে ক্যারাটে শিখেছিলাম, কয়েকবার সেটা কাজে লেগেছে। এলআইসি করতে আরম্ভ করলাম, টিউশনি করতে আরম্ভ করলাম। কোথায় এর শেষ জানি না। অলি নিজের জীবন কাহিনী শেষ করেছে। সুদেষ্ণা আর মৃণালিনী দেবী, দুজনের চোখে বাড়ি ধারা। আপনি একা লড়ে গেছেন? সুদেষ্ণা বলল। আমি তো এটাই বুঝে পাচ্ছি না, তোমরা হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কেন? রাতারাতি বাড়ি ছেড়ে দিলে, কাউকে জানাওনি। বাবলু তো একেবারে ভেঙে পড়েছিল। মৃণালিনী দেবী বললেন, তারপর শুনলাম তোমার নাকি হঠাৎ আমেরিকাতে বিয়ে হয়ে গেছে। আমি জানতাম কাকিমা, অর্ণব এই আঘাত সইতে পারবে না, কিন্তু আমি তো আর কারো স্ত্রী হওয়ার যোগ্য নই। আমার কাছে ওকে দেওয়ার মতো কিছুই নেই। আমি কারো আশা পূরণ করতে পারবো না। আপনি যে নাতি নাতনি নিয়ে আনন্দে জীবন কাটাবার স্বপ্ন দেখেছিলেন, সেটা আমি পূরণ করতে পারি না। তাই এই মিথ্যাচার। মা বাবা কেউ চায়নি সেটা, কিন্তু সেটা না করলে অর্ণব নিজের জীবনে এগিয়ে যেতে পারত না। অলি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার 2 চোখ সহসা জলে ভরে এসেছে। আচ্ছা, যদি বিয়ের পরে আপনার এই অসুখ ধরা পড়ত? সুদেষ্ণা বলল, ঠাকুর এইটুকু দোয়া করেছেন অর্ণবকে সেই যন্ত্রণা ভোগ করতে হয়নি। কিন্তু আশ্চর্য, এই 7 বছরেও একবারও এনার কথা উল্লেখ করেনি। আপনিও করেননি। সুদেষ্ণার কণ্ঠ আজ আহত মনে হলো মৃণালিনী দেবীর। কি বলবে বাবলু? আমি বা কি বলতাম? অলি তো ভোজবাজির মতো হারিয়ে গিয়েছিল। তাও ও নাকি বাবলুর সাথে বিশ্বাসঘাতকতা করে বেশি সুখের খোঁজে পাড়ি দিয়েছে 7 সমুদ্র পার। এখন জানলাম ও ইচ্ছে করে এমন কথা কেন রটিয়েছিল। কিন্তু বাবলু কি তোমার সাথে কোনো অন্যায় অবিচার করেছে? ওর ভালোবাসায় কি তুমি কোনো ছলনা অনুভব করেছ? মৃণালিনী দেবী বললেন, দোষী তো আমি দিদি। আমি মিথ্যাচার করে নিজের অস্তিত্ব মুছে দিতে চেয়েছিলাম ওর স্মৃতি থেকে। সেটা আমি অস্বীকার করব না। ওর ভালোবাসায় কোনো খাদ নেই। ও বোধ হয় কারো সাথে ছলনা করতে পারে না। সুদেষ্ণা বলল, আচ্ছা, তুমি অতীতকে ভুলে যাও মা। আমি তোমার মা বাবাকে বলেছিলাম আমি তোমাকে আমার মেয়ে করব। তোমার অতীতকে তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু আজ আমার এই মেয়েকে যখন খুঁজে পেয়েছি, আমি আর ছাড়ছি না তোমাকে। এবার যদি তুমি পালাও, আমিও চলে যাব পৃথিবী ছেড়ে। যাবে না তো? মৃণালিনী দেবী অলিকে জড়িয়ে ধরলেন। অলিকে পাওয়া গেছে বাবলু? সেদিন অর্ণব বিকেলে বাড়িতে ঢুকতে মা বললেন, কোথায়? ওই যে, ও অলিই ছিল। অর্ণব ধপ করে সোফায় বসে পড়ল। তার মুখে কথা নেই। তারপর মা অর্ণবকে অলির কথা আদ্যোপান্ত বললেন। অর্ণব পাথর হয়ে গেছে যেন। এত সব হয়ে গেছে? অর্ণব অস্ফুট স্বরে বলল, হ্যাঁ, অতীতকে তো ফেরানো যাবে না। আমার বৌমা আমার সংসার আলো করে রেখেছে, কিন্তু আমি অলিকে মেয়ে করে নিয়েছি। তোকে ওর দায়িত্ব নিতে হবে। আমি আমার মেয়েকে এইভাবে ভেসে যেতে দিতে পারি না। মৃণালিনী দেবী বললেন। তারপর অলি আবার যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকেছে। পরের বছর সে এমএসসি ফাইনাল দেবে। অলি অসুখের আগে ফিজিক্স নিয়ে এমএসসি পড়ছিল। এবার ওকে দুগুণ খাটতে হবে। অর্ণব তাকে সাহায্য করছে। এমনিতেই অলির প্রখর বুদ্ধি, সহজেই ধরে ফেলেছে।
প্রায় 9 বছর আগে ফেলে আসা সাবজেক্ট। এমএসসিতে সে ইউনিভার্সিটিতে প্রথম হয়েছিল, এবার সে পিএইচডি করছে। অর্ণব অলির জন্য খুঁজে খুঁজে নানা রকম অলির বিষয় সংক্রান্ত বই নিয়ে আসে। মৃণালিনী দেবী ওই পরিবারের দায়িত্ব নিয়েছেন। অর্ণবকে তো তার দায়িত্ব পালন করতেই হবে, নাকি তার মনে এখনও অলির জন্য ভালোবাসা অবশিষ্ট আছে? অলি পিএইচডি ডিগ্রি অর্জন করে ওর ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। তারপর হঠাৎই অলির সমকক্ষ একজন ছেলে পাওয়া গেছে। শান্তনু মজুমদার চাকরি নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে জয়েন করেছে। দুজনের সমব্যাধি, অর্থাৎ শান্তনুও ক্যান্সার জয় করেছে। তার প্রোস্টেটের ক্যান্সার হয়েছিল। সে ঠিক করে রেখেছিল সে বিয়ে করবে না। অলির সাথে পরিচয় হওয়ার পরে তার অসুখের কথা জেনে সে দেখল অলির জীবনেও ঝড় বয়ে গেছে ক্যান্সারের কারণে। সমব্যথীদের মধ্যে সহমর্মিতা জন্মানো স্বাভাবিক, হয়তো ভালো লাগাও গড়ে উঠেছে দুজনের মধ্যে। সকল দম্পতির বাচ্চা হতেই হবে সেটা কোথায় লেখা আছে? শান্তনু বলে। দুই মায়ে মিলে দুজনের বিয়ে দিয়ে দিলেন। শান্তনুর মা বাবা ভাই বোন কেউ নেই। মৃণালিনী দেবী দুজনেরই মা। শান্তনু অর্ণবদের হাউজিং কমপ্লেক্সের মধ্যেই একটা ফ্ল্যাট কিনেছে। মৃণালিনী দেবীর বেশ শান্তি হয়েছে, যখন তখন মেয়ের বাড়ি চলে যেতে পারেন। অবশ্য অলি সবসময় ব্যস্ত, সবসময় ছুটছে। অনেকগুলো বছর কেটে গেছে। সুদেষ্ণার অলির একেবারে ঘনিষ্ঠ বান্ধবী হয়ে উঠেছে। নূপুর তো দিনের মধ্যে বেশিরভাগ সময় অলি মাসির কাছেই থাকে। সে বরাবরই তার কাছে পড়াশোনা করে। মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে সে বোর্ডে ভালো র্যাঙ্ক পেয়েছিল। জয়েন্টে অর্ণব আর অলি একসাথে ওর পেছনে খেটেছে। নূপুর এমবিবিএস পড়ার জন্য কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সুদেষ্ণার কারো প্রতি কোনো অভিযোগ অনুযোগ নেই, কিন্তু আজও সে রাত্রে যখন স্বামীর পাশে শুতে যায়, ওর হৃদয়ের গভীরে কোথাও যেন একটা চোর কাটা খচখচ করে ওঠে। অলির যদি ওই অসুখ না হতো তাহলে তার স্বামীর পাশে সে থাকতো না, অলি থাকতো। স্বামীর প্রতি কি একটা সূক্ষ্ম অভিমান সে সযত্নে লুকিয়ে রেখেছে অন্তরে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।